মর্নিং স্টুডেন্টস, মনটা খুব খারাপ হয়ে যায় বিশেষ করে যখন চেনা জানা কেউ বা কোনো কৃতি ছাত্র বা ছাত্রী কোনো একটা এন্ট্রান্স এক্সামে ভালো ফল করতে পারেনি এবং সেই ভালো ফল করতে পারেনি বলে যতটা না মন খারাপ হয়ে যায় তার চেয়ে অনেক বেশি মন খারাপ হয় এটা দেখে যে তার আরও অনেক অপশানস থাকা সত্ত্বেও, হাজার মোটিভেশান দেওয়া সত্ত্বেও সে আলটিমেটলি রিকভারি করতে পারে না এবং হতাশায় এতটাই নিমজ্জিত হয়ে যায় যে একটা ভালো ব্রেন নষ্ট হয়ে যায়। এরম দেখেছি আমি। আবার অনেক ক্ষেত্রেই খুব ভালো লাগে যখন কোনো ছাত্র বা ছাত্রীকে দেখি খুব সাধারণ মানের, হয়তো ক্লাস 12 ইভেন গ্র্যাজুয়েশনেও খুব সাধারণ মানের ছাত্র ছিল বা ছাত্রী ছিল, কিন্তু পরবর্তীকালে খুব ভালো কেরিয়ারে সাইন করেছে, মানে একটা টপ লেভেলের কেরিয়ার অ্যাচিভ করেছে। তেমনই একটি ঘটনা তোমাদের কাছে আজ শেয়ার করব। কালকেরই আমি খবর পেলাম, আমার পরিচিত একজন বিকম গ্র্যাজুয়েট, অ্যাকাউন্টস অনার্স ছিল এবং খুবই সাধারণ মানে স্টুডেন্ট, অ্যাভারেজ এই 60% মতো মার্কস ছিল গ্র্যাজুয়েশান কমপ্লিট করার সময়। এবং তারপরে গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর কিছুদিন বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্যে ট্রাই করতে করতে কার্ভি কম্পিউটার ফেয়ার প্রাইভেট লিমিটেড, সম্ভবত এই কোম্পানিতেই সে প্রথম চাকরি পায়। ওয়াক ইন ইন্টারভিউ ছিল, কোনো যে চাকরির রিক্রুটমেন্টের যে পোর্টাল নগরি বা এরম কিছু সাইট থেকেই খবর পায় এবং সেইখানে ওয়াক ইন ইন্টারভিউ ছিল কলকাতাতেই। এবং ইন্টারভিউ দিয়ে আলটিমেটলি জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট বা জুনিয়র এক্সিকিউটিভ এমন কোনো একটা পদে সে চান্স পায় এবং সে জয়েন করে সেই কোম্পানিতে, প্রাইভেট কোম্পানি একটি, এবং বেশ কিছুদিন কাজ করে, মাস পাঁচেক কি 6 এমন কাজ করে। এবং মনে আছে আমাকে ওর এক্সপিরিয়েন্স আমাকে বলতো যে দাদা সবই ভালো কিন্তু স্যালারিটা খুব একটা ভালো নয়। আর আমি দেখছি আমার কোম্পানিতে যারা একটু ভালো স্যালারি পায় তাদের প্রত্যেকেরই এমবিএ করা আছে, এমবিএটা করা আছে এবং তারা কিন্তু বেশ ভালো স্যালারি ড্র করছে। আর আমারও আমিও আমার সিনিয়র ম্যানেজারকে জিজ্ঞেস করেছি যে আমাকে কীভাবে এই টাইপের আমি যদি হাই একটা ডেজিগনেশান চাই তাহলে কি ওয়ে আছে। তো আমাকে বারবার তিনি বলেছেন যে এমবিএটা করে নাও, পড়াশোনা করে চাকরি করতে করতেই এমবিএটা করে নাও। কিন্তু আমি বুঝে উঠতে পারছি না যে কীভাবে এমন একটা টাফ শিডিউল সেটাকে মেনটেন করে আমি পড়াশোনাটা করব। এমবিএ করতে গেলে একটা পড়াশোনার ব্যাপার আছে এবং ফুল টাইম এমবিএ করার সাজেশানই দিয়েছেন আমার ম্যানেজার। তো সেখানে আমাকে পড়াশোনার প্রতি একটা ফোকাস রাখতে হবে এবং চাকরিটা আমি ছাড়তে পারবো না, কারণ আমার ফ্যামিলিকে ব্যাকআপ দিতে হচ্ছে। তো যে কারণে আমি কী করব বুঝে উঠতে পারছি না। তো আমি তখন মনে আছে আমিও তাকে বলেছিলাম এটাই যে হ্যাঁ, তোর যদি জীবনে উচ্চাকাঙ্ক্ষা থাকে যে ভবিষ্যতে একটা ভালো স্যালারি ড্র করতে পারি এবং ভালো একটা ডেজিগনেশান হোল্ড করে লাইফটাকে সিকিওর করতে পারি, এরম যদি একটা ইচ্ছা থাকে তাহলে এমবিএ কিন্তু করতেই হবে। কারণ এমবিএ ছাড়া কোনো উপায় নেই। কারণ তুই কোনো বিটেক ইঞ্জিনিয়ার নয় যে তোর কোনো টেকনিক্যাল কোনো স্কিল আছে যার মাধ্যম দিয়ে তুই একদম প্রোগ্রামার হয়ে গেছিস বা সফটওয়্যার ডেভেলপার হয়ে গেছিস এবং তোর স্কিল সেটটা তেমন কোনো প্রফেশনাল এমন কোনো স্কিল সেট নেই যেটা দিয়ে তুই একটা হ্যান্ডসাম স্যালারি পেতে পারিস। একজন নর্মাল গ্র্যাজুয়েট যেখানে কোনো টেকনিক্যাল স্কিলের কোনো ব্যাপার নেই, তো অবশ্যই এই টাইপের প্রোফাইল থাকলে অবশ্যই এমবিএ ইজ এ মাস্ট। ইভেন টেকনিক্যাল স্কিল থেকে এসেও অনেকে এমবিএ করছে ভবিষ্যতে ভালো একটা চাকরি প্রোফাইলের জন্য, কেরিয়ার প্রোফাইলের জন্য। তো তোরও কিন্তু এমবিএটা করা উচিত, এমবিএ করতেই হবে এবং কীভাবে করবি সেটা তোকেই ম্যানেজ করতে হবে, তোর যেহেতু উচ্চতাটা রয়েছে। এবং আমি মনে আছে ওর বাড়িতেও এটা বুঝিয়েছিলাম, ওর বাবার সঙ্গেও আমার পরিচিতি ছিল। আমি ওনাকে বলেছিলাম যে আপনি কষ্ট করে হলেও একটু লোন নিয়ে হলেও পড়াশোনাটা করান, এমবিএটা করান। এমবিএটা করলে কিন্তু ওর ভবিষ্যতে
ভালো একটা কেরিয়ার প্রোফাইল হতে পারে। এবং আলটিমেটলি ওর বাবা একটা শোনে এবং ওকে 2 বছর এটাই বলে যে ঠিক আছে, এতদিন তো কষ্ট করে তোকে পড়াশুনো করালাম, এখন না তুই চাকরিটা ছেড়ে দিয়ে ভালো করে MBA কোর্সটার প্রতি ফোকাস কর, আমি লোন নিয়ে তোকে পড়াবো। এবং তখনকার দিনে মনে আছে, এটা প্রায় 3 বছর আগেকার কথা, 3-4 বছর আগের কথা, তখন ওই 4 কি 4.5 লাখ টাকা মতো টোটাল কোর্স ফিজ পড়েছিল। তো MBAটা সে কমপ্লিট করে এবং খুব সিরিয়াস হয়ে গেছিলো আমি মনে আছে, কারণ ও বেসিক্যালি প্রচুর বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরে বেড়াতো, পাড়ারই ছেলে, আমি দেখতাম বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, আড্ডা মারতো। এবং চাকরির জীবনেও মনে আছে ছুটির দিনে ভীষণ আড্ডা মারতো, ঘুরে বেড়াতো, এগুলো আমার মনে আছে এখনও। তো সেইটা কিন্তু আমি দেখিনি, মানে ওই যে 2 বছর MBAটা করেছিল সে কিন্তু কমপ্লিটলি ফোকাস করেছিল সেখানে। এবং তারপরে কালকের আমি খবর পেলাম যে সেই MBA কলেজ থেকে সে প্রথম চান্স পায় HDFC ব্যাঙ্কে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে তার প্রথম প্লেসমেন্ট ড্রাইভে যে আয়োজন হয় সেখানে কিন্তু প্লেসমেন্ট সে প্রথমেই পায় HDFC ব্যাঙ্কে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এবং তখনই স্যালারি তাকে অফার করা হয়েছিল অ্যারাউন্ড 60,000, ওকে, তো মান্থলি। এবার ব্যাপারটা হচ্ছে ও ওই কার্ভিতে যখন করতো তখন ওই অ্যারাউন্ড 10-12 এরকম একটা স্যালারি পেত। তারপর 2 বছর ওই পড়াশুনো ছেড়ে জাস্ট MBAটা করাতে এরকম একটা স্যালারি হাইক। তো ভীষণ মানে উৎফুল্ল হয়ে পড়েছিল এবং ভীষণ একটা মানে আনন্দে আত্মহারা হয়ে গেছিলো। কিন্তু ওর জব প্রোফাইল ছিল মার্কেটিং লাইনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট। এবং তখন আমাকে মনে আছে যখন ও চাকরিটা পায় তখন কিন্তু মানে আমাকে বলেছিল যে এরকম, দাদা আমি তো পেয়েছি কিন্তু মার্কেটিংয়ের কাজ আমি বুঝে উঠতে পারছি না কী করব, কারণ এখানে তো একটা টার্গেটের ব্যাপার থাকে শুনেছি, তো সেটা অ্যাচিভ করতে পারবো কি না। তখন আমি ওকে বলেছিলাম যে দেখ, তোর তো লাইফে একটা গোল আছে, তোর টেকনিক্যাল কোনো স্কিল নেই বা সেরকম কোনো প্রোফাইল নেই, তো টেকনিক্যাল লাইন দিয়ে যেতে পারবি না, তোকে এই লাইনেই যেতে হবে। এবং মার্কেটিং হচ্ছে যে কোনো বিজনেসের, যে কোনো জায়গায়, যে কোনো কোম্পানিতে প্রফিট করার জন্য মার্কেটিং ডিপার্টমেন্টটা সবচেয়ে কিন্তু একটা মানে হাই প্রোফাইল বলতে পারিস, কারণ এটার মাধ্যমে কোনো কোম্পানি প্রফিটটা আর্ন করে। কোনো প্রোডাক্ট সেল করার জন্য যে সমস্ত কর্মকাণ্ড চলে সেটা কিন্তু এই মার্কেটিং ডিপার্টমেন্টই চালায়। এবং যে কারণে যে কোনো অর্গানাইজেশনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট বলতে গেলে এই মার্কেটিং। তো অবশ্যই তোর একটা ভীষণ ইম্পর্টেন্ট জব রোল, সেটাকে যখন পেয়েছিস এরকম একটা হাই প্রোফাইল কোম্পানিতে অবশ্যই সেটা অ্যাকসেপ্ট কর এবং চ্যালেঞ্জিং কাজ সেটাকে, বা এতদিন 2 বছর পড়াশোনাটা যেমন করেছিস সেইভাবে ফোকাস রেখে এগিয়ে যা। এবং সে আমার কথা শুনে চাকরিতে জয়েন করে এবং গতকাল যেটা শুনলাম সেখানে তো 1 বছর ছিলই, ভালো মানে খুব ভালোভাবে কাজ করেছে। এবং তারপরে এখন বর্তমানে সে মোস্ট প্রবাবলি KPMGতে, আমাকে বললো বিগ 4-এর একটাই পেয়েছি, তো KPMGতে সে কিন্তু চাকরির অফার পেয়েছে, মানে অ্যাপ্লাই করেছিল, সেখান থেকে ওয়াক ইন ইন্টারভিউ ছিল, কোনো একটা সোর্সে খবর পেয়েছে। কারণ একবার চাকরির দুনিয়ায় ঢুকে গেলে মনে রাখবে একটা নেটওয়ার্ক হয়ে যায়, একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যায় বিভিন্ন বন্ধুবান্ধব বা কলিগ বা অন্যান্য বিভিন্ন রিলেশনের মাধ্যমে। তো সেই ওয়াক ইন ইন্টারভিউতে KPMGতে সে কিন্তু চাকরি পেয়ে গেছে। এবং তার স্যালারি আমি যেটা শুনলাম প্রায় 2 লাখ টাকার কাছাকাছি অফার করা হয়েছে তাকে অ্যাজ অ্যান কনসালট্যান্ট, বিজনেস কনসালট্যান্ট হিসেবে পোস্ট পেয়েছে মোস্ট প্রবাবলি। ওকে, তো এই মানে ব্যাপারটা মানে দেখেও আমি যদিও এর আগেও আমার কাছে এমন অনেক উদাহরণ ছিল অলরেডি, এবং আমি জানতাম যে প্রচুর স্টুডেন্ট এমন আছে যাদের মাধ্যমিকে রেজাল্ট অ্যাভারেজ, ক্লাস 12-এ অ্যাভারেজ, গ্র্যাজুয়েশানে অ্যাভারেজ, মানে পাস করে গেছে 50% 60% এরকম একটা মার্কস পেয়ে, বিশাল কিছু হাই কেরিয়ারের কোনো সম্ভাবনা নেই। কিন্তু আলটিমেটলি গ্র্যাজুয়েশান করার পর ওই যখন চাকরির দুনিয়াতে যায় না, তখন কিন্তু অনেকেই একটা ভালো প্রোফাইল করেছে, এমন আমার কাছে প্রচুর উদাহরণ আছে। এবং তাদের মধ্যে ম্যাক্সিমামই আমি দেখেছি তারা কিন্তু ভায়া MBA
এমবিএ কোর্সটা করেছে। এমবিএ কোর্সটা করার পর তারপরেই কিন্তু কেরিয়ারে এরম একটা জায়ান্ট লিপ পেয়ে গেছে। তুই চিন্তা করে দেখো, মানে করোনার আগেই 2019 নাগাদ ছেলেটি, এই যার কথা বললাম, সে 2019 এমন এইরকম টাইমে সে ওই কার্ভিতে চাকরি করতো। তখন ওই 10-12 হাজার অ্যাভারেজের স্যালারি পেত। আজকের এই 4-5 বছরের মধ্যে, এবং ওই করোনাতে হয়তো 1 বছর সময় নষ্ট হয়েছে, 1-2 বছর সময় নষ্ট হয়েছে, এবং তারপরে ওই মানে 2 বছর জাস্ট এমবিএটা করেছে, এবং তারপরে এমবিএ কমপ্লিট করার পর 1 বছরও মনে হয়নি, কারণ এইচডিএফসিতে সে চাকরি করেছে, ওই 1 বছরও কমপ্লিট হয়নি যত সম্ভব, তার মধ্যেই সে 2 লাখ টাকার স্যালারির চাকরির অফার পেয়েছে। তো এটাকে তো অবশ্যই একটা দারুণ অ্যাচিভমেন্ট বলা উচিত আমার মনে হয়, কারণ এ না কিছু বিটেকের মতো কোনো কোর্স করেছে, না আইআইটি বাদ দাও, নর্মাল কোনো প্রাইভেট বিটেক ইঞ্জিনিয়ারিং কোর্স থেকে, মানে কলেজ থেকেও কিন্তু বিটেক করেনি, বা না কোনো প্রফেশনাল ডিগ্রি ছিল অন্যান্য বিবিএ বিসিএ বা এই টাইপের কিছু। ওকে, তো সেক্ষেত্রে আমাদের যেটা ধারণা যে এই টাইপের প্রফেশনাল কোর্স নিয়ে গ্র্যাজুয়েশন না করলে ভবিষ্যতে ভালো চাকরি হয় না, তো সেটাও কেউ কিন্তু ভুল প্রমাণ করে দিল যে হ্যাঁ, অর্ডিনারি জেনারেল লাইন থেকে এসেও, নর্মাল বিএ বিকম বিএসসি থেকে এসেও একটা দারুণ দুর্দান্ত কেরিয়ার অ্যাচিভ করা যায়। কেন? মানে কিভাবে? সেটা এমবিএর মাধ্যমে। এমবিএ কোর্সটার গুরুত্ব এতটাই, আমি এর আগে প্রচুর প্রমাণ পেয়েছি, আবার প্রমাণ পেলাম, যে কারণে আমি ভাবলাম তো অবশ্যই তোমাদের কাছে এই গল্পটা শেয়ার করা উচিত, কারণ আমি জানি তোমাদের মধ্যেও এমন অনেকে আছো যারা এরম নর্মাল একটা ব্যাচেলার অফ আর্টস বা সায়েন্স বা কমার্স নিয়ে কোনো একটা সরকারি কলেজ থেকে জাস্ট পাস করে বেরিয়েছো, এবং এখন হয়তো চাকরি পেয়েছো বা চাকরি খুঁজছো, এবং মোটামুটি ধরেই নিয়েছো যে প্রাইভেট জায়গাতে ওই অ্যাভারেজ একটা বিলো অ্যাভারেজ একটা স্যালারি, সেটা চাকরি, সেটাও যদি পাই সেটাই যথেষ্ট, এবং ধরে নিয়েছো যে এটাই হয়তো তোমাদের ডেস্টিনি। তো এমনটা যদি ভেবে থাকো তাহলে কিন্তু ভুল করছো, তোমাদেরও কিন্তু সম্ভাবনা আছে। আমি বলছি না যে তোমরা চেষ্টা মানে এমবিএতে অ্যাডমিশান নিলেই এরকম একটা স্যালারির চাকরি পেয়ে যাবে, না, কখনোই পাবে না। আগে তোমার মধ্যে সেই ইচ্ছাটা থাকতে হবে, তোমার মধ্যে সেই অদম্য ইচ্ছা, সেটা প্রথমে থাকতে হবে। তারপরে হচ্ছে সেই অদম্য ইচ্ছাকে বা সেই যে স্বপ্ন দেখছো সেটাকে সত্যি করার জন্যে যে পরিশ্রম, সেটা করার জন্যে যে ডেডিকেশান, সেটা থাকতে হবে, এবং কমিট করতে হবে যে গ্র্যাজুয়েশন অবধি যা হয়ে গেছে হয়ে গেছে, ওই 50% অ্যাভারেজ মার্ক যা পেয়েছি ঠিক আছে, এরপরে আমি 2 বছর পাবো, 2 বছর এমবিএ করার জন্যে 5-6 লাখ টাকা 7 লাখ টাকা খরচ করে লোন নিয়ে হলেও, বা বাড়িতে যদি টাকা দেয় বাবা, সেখান থেকে টাকা নিয়ে হলেও আমি এই 2 বছর এই কোর্সটা করব, সিরিয়াসলি করব, এবং 100% দেবো। কারণ আমি দেখেছিলাম ওই ছেলেটিও কিন্তু, এবং ও শুধু না, যারাই এই শুধু এমবিএ কেন, যে কোনো কোর্স করার পর যারাই একটা কেরিয়ারে, মানে একটা কেরিয়ার অ্যাচিভ করেছে না, একটা চোখ ধাঁধানো অঙ্কের স্যালারি এখন অর্জন করছে, তাদের প্রত্যেকের কিন্তু এডুকেশন পিরিয়ডে তারা সিরিয়াস ছিল। তো তোমরা অ্যাটলিস্ট এই 2 বছর যদি সত্যি এমবিএ করার ইচ্ছে থাকে, এবং ভবিষ্যতে এরকম একটা কেরিয়ার অ্যাচিভ করার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই এমবিএ করো, এবং এইরকম ডেডিকেশান নিয়ে করো যে 2 বছর আমি সব কিছু ভুলে গিয়ে পড়াশুনো করব, স্কিল সেট তৈরি করবো, সফট স্কিলের পেছনে সময় দেবো, এবং এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট, সফট স্কিলটাকে ডেভেলপ করো। ওকে, পরিশ্রম করলে একটু বুদ্ধি দিয়ে, নিজের বুদ্ধিকে ইউজ করে স্মার্টলি যদি পরিশ্রম করো, নলেজ নাও, তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না। এবং চাকরির সুযোগ কিন্তু এখন প্রচুর আছে, যারা সত্যিকারের এলিজিবল ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু অপশানস প্রচুর কোম্পানির, ইভেন এইচআরের যারা কাজ করে তাদের সঙ্গে অনেকের সঙ্গেই আমার কথা হয়, প্রত্যেকের থেকেই শুনি যে হ্যাঁ, মানে খুব হাই স্যালারির চাকরি, হাই স্যালারির ডেজিগনেশন ভ্যাকেন্ট পড়ে আছে, প্রপার এমপ্লয়ি পাচ্ছি না আমরা। আমাকে বলছে যে তোর চেনা জানা যদি কেউ থাকে তাহলে রেফার কর। ওকে, এবং আমি এরম তো নয় যে আমি আমার চেনা জানা কেউ একজন বলে রেখেছে আমাকে, তার নাম রেফার করে দিলাম, সে চলে গেল,
আর চাকরিতে তাকে ঢুকিয়ে দিল, এমন নয়। আমি রেফার করলে সেই ক্যান্ডিডেট গেলে তাকে তারা যাচিয়ে নেবে, তাকে তারা ইন্টারভিউ এক্সামের মাধ্যমে বুঝে নেবে। এবং অবশ্যই ম্যাক্সিমামই এই সমস্ত ডেজিগনেশানে মিনিমাম আমি দেখেছি এটা মাস্টার ডিগ্রি কোর্স থাকে, MBA অথবা MTech এই টাইপের কিছু একটা থাকে। ওকে, তো প্রথম কথা সেই ডিগ্রিটা থাকতে হবে, এবং ডিগ্রিটা থাকলেই হবে না, তাকে সেইখানে গিয়ে সেই যে ইন্টারভিউ বা এক্সাম সেটাকে ক্র্যাক করতে হবে। তারা বুঝে নেবে না যে এই ডেজিগনেশানের জন্য পারফেক্ট কিনা, বা এই জব রোলটা সে মানে পারফর্ম করতে পারবে কিনা, তবেই তো চাকরিটা দেবে। তো ভ্যাকেন্সি প্রচুর আছে, কিন্তু প্রপার ক্যান্ডিডেট নেই। ডেটা সায়েন্সের উপর মানে এই ফিল্ডে এই মানে যে কোনো কোম্পানিতে বিজনেস অপারেশনস, বিজনেস অ্যানালিটিক্স বা অপারেশনস বা সিস্টেমস বা ধরো মার্কেটিংয়ে, সেখানে ডেটা সায়েন্সের স্পেশালিস্ট ম্যাক্সিমাম কোম্পানিগুলোতে কিন্তু ভ্যাকেন্ট আছে। মার্কেটিং ডিপার্টমেন্টে প্রচুর কোম্পানিতে ভ্যাকেন্সি থাকে, হাই ডেজিগনেশানে, হাই স্যালারি নিয়ে। ওকে, সো নিজের মধ্যে সেই কোয়ালিটিস ডেভেলপ করো, MBAটা কমপ্লিট করো, চাকরি তোমাকে খুঁজে নেবে সেই রকম যদি কোয়ালিটি তৈরি করতে পারো। তো যাই হোক, অনেক বেশি বলে ফেললাম, অনেক কথা বলে ফেললাম। খুব এক্সাইটেড আমি, কারণ আমি খুব খুশি এরকম চেনা জানা একজন যদি এরকম খুব অর্ডিনারি লেভেল থেকে উঠে আলটিমেটলি একটা ভালো কেরিয়ার অ্যাচিভ করতে পারে, সেটা ভীষণ খুশি লাগে আমার। এর আগেও এমন ঘটনা আমি দেখেছি, যে কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, ভিডিওটা যতটা পারো নিজের বন্ধুবান্ধবদেরও শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিও থেকে বা এই ছেলেটির গল্প শুনে একটু হলেও ইন্সপিরেশান পায়, এবং এটাও মনে করে যে আমিও পারি, এ যদি পারে আমিও পারি। ওকে, তো যাই হোক, যদি এই MBA কোর্স সম্পর্কে বা অন্য কোনো কোর্স সম্পর্কে কিছু জানতে চাও বা আমার থেকে কোনো পরামর্শ চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।